দেখা যাচ্ছে? জি স্যার। এটা আসলে গতবার তৈরি করা স্লাইড। এখানে টপিকস হবে, যদি ওখানে 21 লেখা আছে আজকের লেকচার অনুযায়ী হবে, নাম্বারটা হয়তো একটু চেঞ্জ হবে। তো টপিকস হচ্ছে মাইক্রোস্ট্রিপ, স্ট্রিপ লাইন অ্যান্ড কোপ্লেনার ওয়েব বেডস। তিন ধরনের ওয়েব বেড স্ট্রাকচার নিয়ে আমরা ব্রিফ ডিসকাশনে যাব। এটা আমি প্রেজেন্টেশন মোডে চলে যাই। তো এটা রেফারেন্স হচ্ছে পোজার এবং র্যামো। পোজারের চ্যাপ্টার 3, র্যামোর চ্যাপ্টার 8। তো এখানে দেখতে পাচ্ছ যে স্ট্রিপ লাইন is a planar type of transmission line that lends itself well to microwave integrated circuit. তাহলে এখানে মাইক্রোওয়েভ ইন্টিগ্রেটেড সার্কিটরি, মানে আইসি টাইপের যে ধরনের সার্কিটগুলো আছে সেই ধরনের সার্কিটে সুইটেবল এক ধরনের ওয়েব বেড স্ট্রাকচার বা ট্রান্সমিশন লাইন স্ট্রাকচার হচ্ছে স্ট্রিপ লাইন। অ্যান্ড মিনিচারাইজেশন যেহেতু আইসি টাইপের হচ্ছে, কাজেদের খুব ছোট হবে এবং ফটোলিথোগ্রাফিক ফ্যাব্রিকেশন প্রসেসে আগানো হবে। জিওমেট্রি অফ দ্য স্ট্রিপ লাইন ইজ শোন বিলো, এখানে ছবিতে দেখানো হয়েছে। এটার এই একদম নিচে যে মোটা দাগটা সেটা হচ্ছে একটা গ্রাউন্ড প্লেন থাকে, সেটাকে বলে গ্রাউন্ড প্লেন। তারপরে এখানে থাকে তোমার একটা সাবসেট টাইপের জিনিস, আর এই যে এখানে একটা মোটা, এটা হচ্ছে একটা মেটালিক জিনিস। এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে বি। আর যে ডাইইলেকট্রিকটা আছে সে ডাইইলেকট্রিকটার বা সাবস্ট্রেটটার পারমিটিভিটি হচ্ছে এপসাইলন আর। আর মেটালিক অবজেক্ট যে থাকবে সেটার ওয়াইড হচ্ছে ডাব্লিউ। এদিকে থিকনেস থাকবে বি, এদিকে একটা হোয়াইট। এই থিকনেসটা হচ্ছে ডাইইলেকট্রিকে, তার মাঝখানে যেখানে মেটাল থাকবে সেটা হচ্ছে ডাব্লিউ। এবং মেটাল থেকে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইনগুলা এভাবে বের হয়ে এখান থেকে শুরু হয়ে উপরে গিয়ে টার্মিনেট হবে, শুরু হয়ে ওখানে গিয়ে টার্মিনেট হবে। আর ম্যাগনেটিক ফিল্ডগুলো এটাকে চারিদিকে সারাউন্ড করে থাকবে কারেন্ট ফ্লো করলে। ইলেকট্রিক ফিল্ড লাইন, ম্যাগনেটিক ফিল্ড লাইন দেখানো হয়েছে। আচ্ছা, এখানে এই যে কথাগুলো বললাম এগুলো বলা আছে থিন conducting strip of wide W is centered between two sides of conducting ground planes of separation P, and the region between the ground planes is filled with dielectric material. Strip are usually constructed by etching the center conductor on a grounded dielectric substrate of thickness B by 2 and then covering with another grounded substrate. অর্ধেকটা বানায় তারপর বাকিটা বানানো হয়, মানে ফার্স্টে এই অংশটা বানায় তারপর মেটালটা দিয়ে তারপর বাকি অংশটা বানানো। Variation of the basic geometry of figure includes strip line with differing dielectric substrate thickness, যেগুলোকে অ্যাসিমেট্রিক স্ট্রিপ লাইন বলে, এবং একটা হচ্ছে ডিফারেন্ট ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আলা থাকে যেগুলোকে বলা হয় ইনহোমোজেনিয়াস স্ট্রিপ লাইন। আর এয়ার ডাইইলেকট্রিক মিডিয়াম হইতে পারে, ইজ সামটাইমস ইউজড, মানে ডাইইলেকট্রিকটাই হচ্ছে এয়ার আর কি। ইট ইজ নেসেসারি টু মিনিমাইজ লস যদি করতে চাই। আচ্ছা, এটা ছবি দেখানো হয়েছে। বিকজ অফ স্ট্রিপ লাইন হ্যাজ টু কন্ডাক্টরস এন্ড হোমোজেনিয়াস ডাইইলেকট্রিক ইট সাপোর্টস ট্রান্সভার্স ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভস, and this is usual mode of operation. Like parallel plane guide, coaxial line, however strip line can also support higher order waveguide modes. তোমাদের মনে আছে ওয়েভগাইডের মোডগুলো বলা হয়েছিল একদম শুরুতে ডেফিনেশনে। তো সেই মোডগুলো ট্রান্সভার্স ইলেকট্রিক মোড, ট্রান্সভার্স ম্যাগনেটিক মোড, টিএম মোড, হাইব্রিড মোড, এই ধরনের সব মোডকে সে, এবং তার মধ্যে হায়ার অর্ডারগুলো ডিফাইন হয় তোমার এম আর এন দিয়ে। এইগুলা হায়ার অর্ডার মোড মানে এম এর ভ্যালু একের চেয়ে বেশি, 2, 3, 4 এরকম হতে পারে। This can also be avoided in practice by restricting both the ground plane spacing and sidewall weights to less than lambda by d by 2. এটা একটা স্পেসিফিক জিনিস, আমরা যেহেতু ডিপে যাব না, ব্যাকগ্রাউন্ড অতটা পড়ি না, জাস্ট মেইন 3-4টা পয়েন্ট, স্ট্রাকচারটা কিরকম, কোথায় ইউজ হয়, কিরকম সাইজ, ফিল্ড লাইনগুলো কিরকম, এইটুকু জানলে আপাতত আমাদের চলবে। এরপরে আমি নেক্সট স্লাইডে যাব, সেটা হলো নেক্সট স্লাইডে যাচ্ছে না, হ্যাঁ সেটা হচ্ছে মাইক্রো স্ট্রিপ লাইন। এটা দেখা যাচ্ছে কিনা জানি না। মাইক্রো স্ট্রিপ লাইন, ওটা ছিল স্ট্রিপ লাইন, এটা হলো মাইক্রো স্ট্রিপ লাইন। তো মাইক্রো অ্যান্টেনার কথা শুনেছো, তো এই ধরনের জিনিস মাইক্রো স্ট্রিপ লাইন। মাইক্রো স্ট্রিপ লাইন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টাইপস অফ প্ল্যানার ট্রান্সমিশন লাইনস। একই জিনিস আইসির জন্য প্রয়োজনীয়, primarily because it can be fabricated by photolithography process and is usually miniaturized and integrated with both passive and active microwave devices. অ্যাক্টিভ ডিভাইস হচ্ছে সোর্স টাইপের যেগুলো, আর প্যাসিভ ডিভাইস হচ্ছে যেগুলো বিভিন্ন অপারেশন করে,
সেগুলো অপারেশনের রিসিভিং এন্ডে থাকে। দ্য জিওমেট্রি অফ এ মাইক্রোস্ট্রিপ লাইন শোন এখানে দেখানো হয়েছে। আগেরটার সাথে ডিফারেন্স কি, মেটাল কন্ডাক্টরটা এখানে টপে আছে আর কি, ঠিক আছে। নিচে আছে ডাইইলেকট্রিক আছে, ডিসটেন্স থিকনেস আছে, ডাইইলেকট্রিকের পারমিটিভিটি আছে, ওয়াইডটা কিন্তু আগের মতো ডাব্লিউ ধরা হয়েছে, এবং ফিল্ড লাইনগুলা এখান থেকে শুরু হয়ে নিচে কিন্তু বাইরে চলে যাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড লাইনও কিন্তু কিছুটা ভেতরে থাকছে ম্যাটেরিয়াল, কিছুটা বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, a conductor of width W is printed on a thin grounded dielectric substrate of thickness D. আগের বার যেমন অর্ধেক বানায় তারপর বাকি অর্ধেক, ওরকম না, এটা একটাই বানানো হবে ডাইইলেকট্রিক, তারপর মেটালটা দেওয়া হবে। and relative permittivity এটা মানে এপসাইলন আর হবে। a sketch of the field lines দেখানো হয়েছে। if the dielectric stress were not present, যে এপসাইলন আর যদি তোমার 1 হতো, এয়ার হতো, we would have a two wire line consisting of a flat shape conductor over a ground plane embedded in a homogeneous medium, এয়ার 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 হতো আর কি, সেটাই বলা হয়েছে আর কি। এগুলো ডিটেলসে যাব না। Presence of dielectric, particularly the fact that the dielectric does not fill the region above the strip ডির উপরে, ওই যে উপরে যে এয়ার থাকতেছে সেটার কথা বলা হচ্ছে। এটার উপরে কিন্তু এয়ার, তাই না, ওই জায়গাটা বলা হচ্ছে। ওয়াই এদিকে যদি তুমি ওয়াই ডিস্টেন্স ধরো, এটা যদি ডি, তাহলে ওয়াই গ্রেটার দেন ডি হলে সেখানে তোমার এয়ার থাকতেছে। Complies the behavior analysis of microstrip line. Unlike strip line, where all the fields are contained within homogeneous dielectric region. Strip line সব field লাইন কিন্তু dielectric region এর মধ্যে থাকে, কিন্তু এখানে কিছুটা বাইরে চলে যায়। Usually most of the its field lines in the dielectric region between the strip conductor and the ground plane, and some fraction অল্প কিছু অংশ বাইরে চলে যায়। For this reason, microstrip line cannot support a pure TEM wave, transverse electromagnetic wave, since the phase velocity of TEM fields in the dielectric region would be এটা এপসাইলন হবে আর কি, while the phase velocity of TM fields in the air region would be C. দুটো দুই রকম হচ্ছে। So a phase matching condition at the dielectric air interface would be impossible to enforce. তো তাহলে এখানেও তোমরা মাইক্রোস্ট্রিপ লাইন যখন পড়বা, স্ট্রাকচারটা বলবা, এর অ্যাপ্লিকেশনস এর দিকে যাবা, ফিল্ড লাইনগুলো বলবা, তারপরে এখানে হচ্ছে যে কোন মোডকে সাপোর্ট করে, কোন মোডকে সাপোর্ট করে না, কেন করে না, এই জিনিসগুলো বলবা। তো এটা গেল তোমার আমাদের আজকের কি বলে ওটাকে দ্বিতীয় অংশ। প্রথমে স্ট্রিপ লাইন গেল, তারপর মাইক্রোস্ট্রিপ লাইন। এরপরে আমরা নেক্সট স্লাইডে দেখি যেতে পারি কিনা। রেসপন্স করছে খুব স্লো, যাচ্ছে না কেন, এসকেপ করি তো, তাও যাচ্ছে না। ধরো এবার হঠাৎ করে চলে গেছে। আচ্ছা, এরপরে তৃতীয় যেটা, এটা তো মাইক্রোস্ট্রিপ গেল, তারপর তৃতীয়টা হচ্ছে কো-প্ল্যানার ওয়েবগাইড। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, শব্দটা হচ্ছে কো-প্ল্যানার ওয়েবগাইড। কো-প্ল্যানার ওয়েবগাইড এটাও এক ধরনের প্ল্যানার ট্রান্সমিশন লাইন। is a type of electrical planar transmission line which can be fabricated using printed circuit board, একই জিনিস, and used to convey microwave frequency signals on a smaller scale. Co-planar waveguide are also built into monolithic microwave integrated circuits. সবকিছু একই রকম কথাবার্তা। Conventional co-planar waveguide consist of, এখন স্ট্রাকচারটা মধ্যে আছে, single connecting track printed on a dielectric, ঠিক আছে, substrate together with a pair of return conductors. তাহলে এটা হচ্ছে একদিকের কন্ডাক্টর, আর এটা হচ্ছে রিটার্ন কন্ডাক্টর। দুই দিকে তোমার রিটার্ন কন্ডাক্টর থাকে, তাহলে তিনটা সাইডে কন্ডাক্টর থাকছে। মাঝখানেরটা হচ্ছে ডাব্লিউ, আর এই রিটার্ন গুলো হচ্ছে এদিকে, আর এই মাঝখানটার সাথে ওদের সেপারেশন হচ্ছে এস ডিস্টেন্স পর পর থাকতেছে, ঠিক আছে। তাহলে মাইক্রোস্ট্রিপের এখানে খালি একটা ছিল, এখানে এটা, এবং এটারও কিন্তু একটা আলাদা থিকনেস থাকবে টি, আর পুরোটার এটার আবার থিকনেসকে বলা হবে এইচ, সাবস্ট্রেটটা। কাজে নিচের সাবস্ট্রেটটা আবার কমন, তারপরে মেটাল, এবং তাদের মধ্যে সেপারেশন, এবং তিনটা, এটাকে বলে সিপিডব্লিউ বা কো-প্ল্যানার ওয়েবগাইড। One of the either side of the track is the return conductor থাকতে, all three conductors are on the same side of the substrate, সব একই দিকে থাকছে আর কি, and hence are coplanar, এইজন্য এটাকে বলা হয় coplanar. The return conductors are separated from the central track by a small gap which has an unvarying width along the length of the line, মানে length of the line হচ্ছে এটা, ঠিক আছে। এরকম যদি লেংথ বরাবর ধরো, তাহলে এটা শুরু থেকে শেষ পর্যন্ত ডিসটেন্সটা এসি থাকবে, সেই কথাটা বলা হয়েছে।
unvarying width along the length of the line away from the central conductor. Return conductor usually extend to an indefinite but large distance so that each is notationally a semi-infinite plane. Conductor backed coplanar waveguide is a common variant. এটার আরেকটা ভ্যারিয়েশন সম্পর্কে এখানে বলা আছে। এই গেল তোমাদের, এটা ওটাকে মুছতে হবে না, ক্লিয়ার অলরাইট, অ্যানোটেট। তারপরে এখন তো পরের লাইনে কেন যায় না আমি বুঝি না, যেখানে এখন গেছে। এরপরে একটা অঙ্ক আছে ইয়ার বই, স্ট্রিপ লাইন ডিজাইনের অঙ্ক, এটাও তোমরা প্র্যাকটিস করতে পারো। তো স্ট্রিপ লাইনটা মনে আছে তোমাদের, স্ট্রাকচারটা যদি একটু আগে দেখো, এই স্ট্রাকচার, মাঝখানে একটা ওয়াইড থাকছে কন্ডাক্টর, এদিকে থাকছে গ্রাউন্ড প্লেন, ফিল্ডগুলো এখান থেকে শুরু করে গ্রাউন্ড প্লেনে যাচ্ছে। তো সেটার একটা জিওমেট্রির কথা বলা হয়েছে, ওয়াইড ফর এ ফাইন্ড দ্য ওয়াইড, মানে ওয়াইডটা বের করাটাই হচ্ছে টার্গেট। এটা হচ্ছে স্ট্রিপ লাইন ডিজাইন। কেন করব? স্ট্রিপ লাইনটা কোন ফ্রিকোয়েন্সিতে কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য কাজ করবে সেই জন্য ডিজাইন করব। আচ্ছা, ফরে কপার স্ট্রিপ লাইন কন্ডাক্টর। কপার স্ট্রিপ লাইন কন্ডাক্টর মানে হলো এই যে মাঝখানের কন্ডাক্টর হচ্ছে কপার, এইগুলো হচ্ছে কপারের তৈরি আর কি। কপার স্ট্রিপ লাইন কন্ডাক্টর উইথ বি ইজ ইকুয়াল টু 0.32 সেন্টিমিটার। দাঁড়াও, বি এইটা হচ্ছে 0.32 সেন্টিমিটার, মানে এই উপরের প্লেন আর নিচের প্লেনের মাঝখানের ডিস্টেন্স। and epsilon হচ্ছে 2.2, ওই যে ডাইইলেকট্রিকটা হচ্ছে 2.2। if the dielectric loss tangentটা হচ্ছে 0.001। তোমাদেরকে এখানে একটু রিমাইন্ড করে দিচ্ছি, লস ট্যানজেন্ট শব্দটা তোমরা ভুলে গেছো, এটা তোমরা ম্যাটেরিয়ালে পড়ছো, ট্যান ডেল্টা হিসাবে একটা ফর্মুলা ছিল, সেটাই হচ্ছে লস ট্যানজেন্ট। এটা খুব সম্ভবত এপসাইলন ডবল প্রাইম বাই এপসাইলন আর প্রাইম এরকম কিছু একটা ছিল, এটা আমাদের চেক করতে হবে। তো এই ধরনের জিনিস হচ্ছে একটা লস ট্যানজেন্ট থাকে ডাইইলেকট্রিকের জন্য। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল তোমরা আলাদা করে ম্যাটেরিয়ালে পড়ছিলা। and the operating frequency হচ্ছে 10 GHz। ক্যালকুলেট দ্য অ্যাটেনুয়েশন ইন ডিবি পার ল্যাম্বডা। এখন ডিবি পার ল্যাম্বডা ফর্মুলা কি সেটা তোমাদের আমি পড়াচ্ছি না, কিন্তু ইয়ার জন্য যদি অঙ্কটা দেওয়া হয় তাহলে এই ইকুয়েশনটা দিয়ে দেওয়া থাকবে। তো সেটা হচ্ছে ডাইলেকশনটা হচ্ছে আলফা ডি ইজ ইকুয়াল টু কে 10 tan ডেল বাই, এটা বলা থাকবে তোমরা বুঝে। তো tan ডেল্টার ভ্যালু হচ্ছে লস ট্যানজেন্ট, তার মানে হচ্ছে 0.001। তাহলে এখন বার করা দরকার কে। তো কে হচ্ছে ওয়েভ নাম্বার, এটা হচ্ছে টুয়াইস পাই এফ এপসাইলন আইআর বাই সি। এই ফর্মুলাটা আমি বলি এই ফর্মুলাটা কোথা থেকে আসলো। তোমরা জানো ওমেগা ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? তাহলে এফ মানে কি ওমেগা বাই টুয়াইস পাই। এখন ভি এর জায়গায় বোধহয় ওরা সি বলছে, এটাকে যদি আমরা ইরেজ করি, এটা সি, সি ইজ ইকুয়াল টু এটা, আর ওই যে এপসাইলনটা কোথায়, কে ইজ ইকুয়াল টু আবার জানো টুয়াইস পাই বাই ল্যামডা মনে রাখলে। এপসাইলনটাও কোথা থেকে আসছে, দাঁড়াও আমরা টুয়াইস পাই বাই ল্যামডা। আচ্ছা, তো যাই হোক এই ফর্মুলাটাও তাহলে তোমাদের বলে দেওয়া থাকবে, এপসাইলন আর সাথে ইয়ার সম্পর্ক। এত কিছু অন্যান্য অনেক কিছু ডিরাইভেশনের মধ্যে এত মনে রাখা যায় না, কাজে প্রশ্ন এটাও বলে দিব। তাহলে ওয়েভ নাম্বারটা তুমি এখান থেকে পাবা কে, কে এর ফর্মুলা তোমাকে যদি অঙ্কটা বললাম সাথে সাথে কে এর ভ্যালু বললাম, আর কে এর ইকুয়েশনটা দিয়ে দিলাম, আলফা ডির ইকুয়েশনটা দিয়ে দিলাম, তাহলে তোমরা এর মাধ্যমে এখান থেকে কে বের করে তার মান বসায় আলফা ডিটা বের করতে পারবে। এটা হচ্ছে তোমার ডাইইলেকট্রিকের লসটা। আচ্ছা, এটা বলছে অ্যাজিউম এ কন্ডাক্টর থিকনেস অফ 0.01। ওই যে কন্ডাক্টর ছোট চিকন যেটা, ওটার থিকনেস হচ্ছে 0.01 মিলিমিটার। তো সেখানে আলফা সির যে ফর্মুলা এটাও দিয়ে দেওয়া থাকবে। তাহলে তো আলফা সির ফর্মুলার মধ্যে তোমার এই বি বলে দেওয়া, ই বলে দেওয়া আছে, কিন্তু আর এস বলা নাই। তাহলে আর এস এর ভ্যালু ইকুয়েশন থেকে বের করতে হবে। তো ওই ঝামেলার মধ্যে না গিয়ে হয়তো আমরা আর এস এর ভ্যালুটা বলেই দিব। তারপর এপসাইলন আর দেওয়া আছে, জেড নট এর ভ্যালুর একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশন। তাহলে আমার ধরো জেড নট এর ভ্যালুটাও আমরা বলে দিতে পারি।
আর এরিয়া, এ মনে হয় না, এরিয়ার, হ্যাঁ এরিয়ারও একটা ইকুয়েশন আছে, এটাও বলে দিতে হবে। এই ইকুয়েশন এত মুখস্থ রাখার দরকার নেই। তো তোমার আলটিমেটলি আলফা সির ইকুয়েশনটা, কে এর ইকুয়েশনটা, আলফা ডির ইকুয়েশনটা বলা থাকলে তোমরা অ্যাটেনুয়েশনটা বের করতে পারবা। তো এরকম স্ট্রিপ লাইনের ডিজাইনের অঙ্ক হয়তো সেমিস্টার পরীক্ষায় বা কুইজে দিতে পারি। এইটা গেল তোমার আজকের প্রথম অংশ, যে বিভিন্ন রকম প্ল্যানার ট্রান্সমিশন লাইন। দাঁড়াও, এখানে এটা বের হচ্ছে না, এসকেপ করলে বের হয় না কেন, মাঝে মাঝে বুঝি না আমি। ভারী মুশকিল তো। হ্যাঁ হ্যাঁ, এবার বেরোচ্ছে। আচ্ছা, এটা গেল আজকের প্রথম অংশ, সেটা হচ্ছে স্ট্রিপ লাইন, স্ট্রিপ লাইন, কোপ্লানার ওয়েভগাইড। তার মধ্যে তিনটা সম্পর্কে আলাদা করে বলা হলো, এবং তারপর একটা অঙ্ক আমরা মোটামুটি ডিসকাস করলাম, পোজারের বইয়ের অঙ্ক। এখন যদি তুমি এই জিনিসটা, তুমি তোমার এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা তোমার পোজারের বইতে থেকে তোমরা এটার গাইডলাইন পড়তে পারো। আমি যেগুলো নোট করে সামারাইজ করছি ওই পার্ট ফাইলটা তোমাদের শেয়ার করব। প্লাস স্ট্রিপ লাইনের বই তোমরা আছে তোমাদের পোজারের বই, এটা পোজারের থেকে 3.7 আর্টিকেল। এখান থেকে জিনিসটা আরো কনসেপ্ট ক্লিয়ার করতে চাইলে করবে, ছবি দেওয়া আছে। স্ট্রিপ লাইন সার্কিট অ্যাসেম্বলি, কভারটা ছড়ায়, তারপর দেখানো আছে শোয়িং 4 কোয়াড্রেচার হাইব্রিডস, ওপেন সার্কিটেড টিউনিং স্টাফস এন্ড কোএক্সিয়াল ট্রান্সমিশন। আচ্ছা, তারপরে রিলেটেড ইকুয়েশন আছে যেগুলো দিয়ে অঙ্কটা করছে। তো আমরা আসলে ইকুয়েশনগুলো নিয়ে তো মাথা ঘামাবো না, আমরা জাস্ট অঙ্ক দিলে তখন ইকুয়েশনগুলো দিয়ে দেবো। তারপর যে অঙ্কটা করলাম সেটা এখানে আছে। তারপরে এরপরে মাইক্রোচিপ লাইন স্ট্রাকচারটা এত ডিটেলস পড়ার দরকার নেই, জাস্ট মেইন কনসেপ্টটা। মাইক্রোস্ট্রিপ লাইন ডিজাইনের একটা অঙ্ক আছে, এটা মনে হয় অত দরকার হবে না, আমরা খালি একটাই টাচ করব। আর এখানে কি এদের কি কোপ্ল্যানার ওয়েবগাইড ছিল কিনা মনে নাই, এদের মনে ছিল না, ওটা র্যামোর বই থেকে আমি দেখাবো। র্যামোর বইতেও এই তিনটা জিনিসই আছে। এই যে প্ল্যানার ট্রান্সমিশন লাইন হিসেবে এটা হচ্ছে র্যামোর 8.6, ওখানে হলো 3.7 3.8 পোজারের, আর র্যামোর এখান থেকে বলা। এখানে স্ট্রিপ লাইন নিয়ে বলা আছে, স্ট্রাকচার দেওয়া আছে, এটা স্ট্রিপ লাইন, এটা মাইক্রো স্ট্রিপ লাইন, এবং কোন মোড সাপোর্ট করে না করে এগুলো বলা আছে, বর্ণনা বলা আছে, এখান থেকে তোমরা নোট করে নিবা। এটা গেল আজকের প্রথম অংশ। এরপরে আমরা দ্বিতীয় অংশে যাব, সেটা হচ্ছে তাহলে এটা সেটা হচ্ছে, আমি যাই মাইক্রোওয়েভের কোথায়, দ্বিতীয় অংশটা হচ্ছে এটা তো মনে হয় 21 পর্যন্ত পড়ানো হয়ে গেল। হ্যাঁ, দ্বিতীয় অংশ হচ্ছে নেটওয়ার্ক, যেটা তোমরা ল্যাবে এখন এক্সপ্লেন করছো, রেলিভেন্ট হতে পারে, সেজন্য নেটওয়ার্কের কাছে চলে যাওয়াটা দরকার। এটা হচ্ছে তোমার লেকচার, আগের লেকচার 22 ছিল, তোমরা এখন আজকের লেকচারের মধ্যে ঢুকাই ফেলবা। সেটা হচ্ছে মাইক্রোওয়েভ নেটওয়ার্ক অ্যানালাইসিস। এতদিন আমরা যেগুলো দেখাচ্ছিলাম সেগুলোর সাথে যদি রিলেট করো, এতদিন যেগুলো দেখাচ্ছিলাম মূল জিনিস ছিল মাইক্রোওয়েভের একটা সিগন্যাল সোর্স, তারপর এখানে তোমার লাইনে সিগন্যাল যাচ্ছে, শেষে একটা লোড আছে, সেই লোডটা শর্ট সার্কিট হতে পারে, ওপেন সার্কিট হতে পারে, এরকম। এটা জেড এল। এখন এখানে ধরো তোমার জেড নট ইম্পিডেন্স ম্যাচিং হতো, ইম্পিডেন্স মিসম্যাচ হতো, তার ফলে এখানে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হতো। স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হলে আমরা একটা জিনিস ক্যালকুলেট করতাম, ভিএসডব্লিউআর। তারপর রিফ্লেকশন হতো, রিফ্লেকশন হলে আরেকটা জিনিস ক্যালকুলেশন করতাম, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। আর যেহেতু ভিতর দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে, কাজেই এখানে ভোল্টেজ থাকতো, কারেন্ট থাকতো। ইলেকট্রিক ফিল্ডের সাথে ভোল্টেজ রিলেটেড, কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডের সাথে কারেন্ট রিলেটেড। এবং পজিটিভ ডিরেকশনেরটাকে ভি প্লাস বলতাম, নেগেটিভ ডিরেকশনেরটাকে ভি মাইনাস বলতাম। এই তো সব পয়েন্টগুলো ছিল। আর এখানে ইনপুট ইম্পিডেন্স একটা ছিল জেড আই। এগুলো নিয়ে আমরা মোটামুটি কাজ করছি, এবং পরীক্ষা যেটা আসলে স্টাব ম্যাচিং, সেখানে এটার সাথে প্যারালাল লাইন যুক্ত হয়েছিল, এদিকে শর্ট ছিল। এরকম প্যারালাল লাইন যুক্ত হলে অ্যানালাইসিস করার জন্য আমরা
স্মিথ চার্ট হিসাব ক্যালকুলেট করতে পারবো। স্মিথ চার্টের মধ্যে এগুলো ছিল কনস্ট্যান্ট আর সার্কেলস, আর কিছু ছিল কনস্ট্যান্ট এক্স সার্কেলস। এক্সিস সিস্টেমটা ছিল ইউ, এক্সিস সিস্টেমটা ছিল ভি, তার ফলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইউ আর ভি মিলে ছিল। এই ডাব্লিউর ভিতরে অংশের মধ্যে ছিল রো এবং তার অ্যাঙ্গেল, তাই না? এবং রোটা ছিল এই যে ভি আর ইউ এর সাথে অ্যাম্পলিটিউডটা গুণ করে আমরা ধরো এখানে রো হিসাব করতাম। তারপরে এটা এদিকে কাট করলে এই জায়গাতে পয়েন্টটাকে এস বলতাম। এই ধরনের জিনিসগুলো আমরা অলরেডি স্টাডি করছি। ট্রান্সমিশন লাইনের মধ্যে যদি আমরা এই ডিস্টেন্সটা যদি এল ডিস্টেন্স লোডের দিকে যেতাম তাহলে স্মিথ চার্টে অ্যান্টি ক্লকওয়াইজ যাব। আবার যদি জেনারেটরের দিকে রো ডিস্টেন্স যেতাম তাহলে স্মিথ চার্টে ক্লকওয়াইজ যাব। এবং ওখানে এল ডিস্টেন্স গেলে এখানে যাব টুয়াইস, কি বলে, টুয়াইস বিটা এল অ্যাঙ্গেল বোধহয়, তাই না? অ্যাঙ্গেলটা হচ্ছে টুয়াইস বিটা এল। তার মানে ওখানে এল ডিস্টেন্স যাওয়া মানে এখানে টুয়াইস বিটা এল। ওখানে যদি ল্যামডা বাই 4 ডিস্টেন্স যেতাম তাহলে এখানে হতো টুয়াইস পাই বাই ল্যামডা, এখানে ল্যামডা বাই 4, 4টা মানে পাই অ্যাঙ্গেল যেতাম। আমরা এখান থেকে শুরু করে 180 ডিগ্রি যেতাম যদি আমরা ওখানে এল ডিস্টেন্স যেতাম। এই সমস্ত জিনিসগুলা খুব সিম্পল নেটওয়ার্কের জন্য আমরা সিম্পল সাইটের জন্য কাজ করেছি। এখন এই মাইক্রো সিস্টেমটা এরকম অনেকগুলা এরকম নোড থাকতে পারে এবং সেই নোডগুলা একটা তোমার নেটওয়ার্কের মধ্যে যুক্ত থাকতে পারে, ঠিক আছে? এরকম ভাবে অনেকগুলা পয়েন্টের মধ্যে নোড 1, নোড 2। এখন নোড 2-র মধ্যে এখান থেকে একটা মাইক্রো সিগন্যাল সোর্স থাকতে পারে, এখানেও মাইক্রো সিগন্যাল সোর্স থাকতে পারে। তাহলে এখান থেকে কিছু সিগন্যাল ঢুকবে নেটওয়ার্কের মধ্যে, আবার কিছু সিগন্যাল নেটওয়ার্ক থেকে এখানে ঢুকবে। প্রতি নোডেই একইভাবে কিছু ঢুকবে কিছু বেরোবে, কিছু ঢুকবে কিছু বেরোবে। তার মানে এটা কখন ঢুকবে কখন বেরোবে, যখন এটার ইম্পিডেন্স এবং বাকি অংশের ইম্পিডেন্সটা মিসম্যাচ হবে, তখনই রিফ্লেক্টেড হয়ে কিছু একটা ঢুকবে। এমনি তোমরা জানো যে এখানে ট্রান্সমিশন, এই প্রত্যেকটা পয়েন্টের মধ্যেই ধরো এরকম একটা ট্রান্সমিশন লাইনের অংশ আছে, সিগন্যাল দিচ্ছ। তাহলে এখানে যদি এটার ইম্পিডেন্স যদি Z4 হয়, বাকি অংশ থেকে ব্যাচ উঠবে, তাহলে কিছুটা অংশ রিফ্লেক্ট করে। তাহলে এই পয়েন্টে আমরা এরকম দুই রকম পাবো, V4 প্লাস পাবো, V4 মাইনাস পাবো। এ ধরনের একটা নেটওয়ার্কে বেশ কিছু জটিল ক্যালকুলেশন থাকতে পারে। সেই জিনিসটা করার জন্য কতগুলা সিম্পলিফাইড টার্ম ইনক্লুড করা হয়। একটা টার্ম হচ্ছে ইম্পিডেন্স ম্যাট্রিক্স, একটা অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, আর হচ্ছে স্ক্যাটারিং ম্যাট্রিক্স। এটা পোজারের বইয়ের চ্যাপ্টার থেকে দেখাচ্ছি বা অন্য জায়গায় হয়তো পাবা। তো আমাদের ল্যাব ম্যানুয়াল সুন্দর আছে। তো এই স্ক্যাটারিং ম্যাট্রিক্সটাই হচ্ছে তোমরা যে এস প্যারামিটারটা ল্যাবে দেখাচ্ছিল, এস প্যারামিটার S11, S21, তো ওগুলাই হচ্ছে তোমার স্ক্যাটারিং ম্যাট্রিক্সের পার্ট। তো এখন আমরা স্ক্যাটারিং ম্যাট্রিক্স কি সেটা যাওয়ার আগে ইম্পিডেন্স ম্যাট্রিক্সটা আগে আমরা টাচ করব। কিন্তু টাচ করার আগে এটাকে ইয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে এখন অ্যানালাইসিস ডিজাইন প্রবলেমের নিয়ে এখানে বেশ কিছু কথাবার্তা আছে, হালকা করে টাচ করছি ফর দ্য পারপাস অফ একটু ডিপে যাওয়ার জন্য। সার্কিটস অপারেটিং এট লো ফ্রিকোয়েন্সিস for which the circuit dimensions are small relative to the wavelength can be treated as an interconnection of lumped passive and active components with unique voltage and currents, মানে অর্থাৎ ফেজের ব্যাপারটা নাই। In this situation the circuit dimensions are small enough such that there is negligible phase delay. তাহলে আমাদের যখন আমরা এই পুরনো নলেজ 50 হার্জ 100 হার্জ এই সমস্ত সিগন্যাল নিয়ে যখন ডিল করি, তখন সার্কিট ডাইমেনশনস গুলা বেশ এমন অবস্থায় থাকে। আর ওয়েভলেংথ ফ্রিকোয়েন্সি যদি কম থাকে তার মানে ওয়েভলেংথ অনেক বেশি, তাহলে এই দুজন কম্পারেবল থাকে না, তখন কোনো ফেজ ডিলের ব্যাপারটা থাকে না সিগন্যালের মধ্যে। প্রতি পয়েন্টে ভোল্টেজ একই ধরনের থাকে, ভোল্টেজগুলোর মধ্যে ফেজ চেঞ্জ হয় না। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি তোমার যে গিগাহার্টজ রেঞ্জে চলে গেলে তখন সেখানে তোমার ওই জিনিসটা হয়। সো এই জিনিসগুলো আমরা ট্রান্সমিশন অ্যানালাইসিস সময় আসলে ডিটেল ডিসকাস করছি, তো সেটা এখন আর রিপিট করার দরকার নাই। Circuit or network analysis is used because it is easy to modify the original problem or combine several elements together and find the response. আচ্ছা, যাক, এটা পরে ছবি দিয়ে এক্সপ্লেন করলে আমার মনে হয় এই এত কথাবার্তার চেয়ে এটা বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে দ্য বেসিক প্রসিডিউর ফর মাইক্রো নেটওয়ার্ক অ্যানালাইসিস। এটাতে আমি যেটা ছবি দেখালাম
এই ডান দিকে এই ছবিটা দেখা যাবে। ছবিটা ছোটই আছে, এটাকে বড় করতে হলে ভালো হতো। আচ্ছা যাই হোক, এই ছবিটা যদি দেখতে চাও, যে নেটওয়ার্কের বিভিন্ন নোড গুলো এখানে দেখানো হয়েছে। এখানে তোমার এটা হচ্ছে নোড, এটা মনে করো নোড 1। ঠিক আছে, আমার মনে হয় মূল স্লাইডে বড় করি তাহলে সুবিধা হবে। এটাকে বড় করি তাহলে তোমার দেখতে সুবিধা হবে। এই যে এটা পোজারের বইতেও আছে। এটা মনে করো নোড 1, এটা নোড 2, এটা নোড 3। এইটা হচ্ছে পুরো নেটওয়ার্কটা। তাহলে এখানে অনেকগুলো এন সংখ্যক নোড আছে। এখানে মাইক্রো সিগন্যাল সোর্স আছে, এখানেও মাইক্রো সোর্স আছে, এখানেও সোর্স আছে, এখানে সোর্স। এখান থেকে তোমার ভোল্টেজ যেটা ওখানে যাচ্ছে সেটা হচ্ছে V1 প্লাস। আর পুরো নেটওয়ার্ক থেকে ইম্পিডেন্স মিসম্যাচের কারণে রিটার্ন করছে V1 মাইনাস। তাহলে আমি যদি ছবি বলি, এখানে হচ্ছে V1 প্লাস বেরোচ্ছে আর ঢুকছে V1 মাইনাস। সিমিলারলি এখানে তোমার V2 প্লাস ঢুকছে আর V2 মাইনাস বেরোচ্ছে, V2 প্লাস বেরোচ্ছে, V2 মাইনাস ঢুকছে, V3, V4, Vn। আচ্ছা, এটা হচ্ছে ওভারঅল পিকচারটা, নেটওয়ার্কটাকে যদি চিন্তা করো। এখন আমি আবার ছোট করব। যে ইন্টারকানেক্ট ভেরিয়াস কম্পোনেন্টস এন্ড ইউজ নেটওয়ার্ক ট্রান্সমিশন লাইন থিওরি টু অ্যানালাইজ দ্য বিহেভিয়ার। এটা মানে সার্কিটের থিওরিটা অ্যাপ্লাই হবে এই কথাবার্তাগুলো, সমস্যা নাই। এটা এখন আমরা আরেকটু ছোট করব। এখানে দেখো, এটা হচ্ছে তোমার ডিফাইন করতেছে ইম্পিডেন্স ম্যাট্রিক্স। ইম্পিডেন্স ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে প্রতি নোডের ভোল্টেজ গুলো দেখা যায়। আমি তো বললাম V1 মানে হচ্ছে V1 প্লাস প্লাস V1 মাইনাস। সিমিলারলি Vn মানে কি? Vn প্লাস প্লাস Vn মাইনাস, একই নোডে যেটুকু ঢুকছে বেরোচ্ছে। আর কারেন্টও সিমিলার থাকবে। এই I1 থাকবে, I1 এরও দুটো অংশ তোমরা ট্রান্সমিশন লাইন অ্যানালাইসিসে পড়ছো। I1 প্লাস প্লাস I1 মাইনাস, এরকম IN-টাও তাই হবে। এই যে V1 থেকে Vn পর্যন্ত যারা আছে তাদেরকে আউটপুট হিসেবে যদি ধরো, আর I1 থেকে IN পর্যন্ত যারা আছে তাদেরকে যদি ইনপুট হিসেবে ধরো, তাহলে এই পুরো জিনিসটাকে একটা এই ভোল্টেজ গুলাকে একটা ইম্পিডেন্স ম্যাট্রিক্স দিয়ে রিলেট করা যায়। সেইটাই হচ্ছে তোমার ইম্পিডেন্স ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, তুমি যদি V1 ধরো, V1 এর মান হবে Z11। ম্যাট্রিক্সের নিয়ম তো তোমরা জানো, এটার সাথে গুণ হবে I1। ঠিক আছে, তাহলে এখানে যে V1টা আছে, যেখানে I1 এর সম্পর্ক হচ্ছে যেখানে একটা ইম্পিডেন্স থাকবে Z11 দিয়ে, এখানকার কারেন্টকে Z11 দিয়ে গুণ করলে V1 পাবো। এরকম অন্যান্য পয়েন্টে তো V আছে, যদি আমরা I এবং I আছে, তাহলে অন্য পয়েন্টের কারেন্টের সাথে এই V1 এর কি সম্পর্ক, সেগুলো হচ্ছে অন্য ইম্পিডেন্স হবে। সেটা হবে Z12 ইন্টু I2। তাহলে নোড 2 তে যে কারেন্ট আছে I2, সেটার সাথে যে ইম্পিডেন্সটা গুণ দিলে তার একটা অংশ V1 কে কন্ট্রিবিউট করবে, সেটা Z12 I2। এরকম যদি চলতে থাকে, তারপর n যদি ধরো, তখন হবে Z1n Z1n ইন্টু IN। রিলেশনটা এরকম। তাহলে তুমি যদি V1 পেতে চাও, V1 পেতে হলে প্রত্যেকটা নোডের যে কারেন্ট তাদের কন্ট্রিবিউশনকে ইনক্লুড করতে হবে এবং তাদের সাথে একটা করে ইম্পিডেন্স অংশ যুক্ত হবে। ওই যুক্ত ইম্পিডেন্স গুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা হবে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ইম্পিডেন্স ম্যাট্রিক্স। এবং ইম্পিডেন্স ম্যাট্রিক্সের মতো আরেকটা ম্যাট্রিক্স হবে যদি তুমি কারেন্টকে, মানে ধরো I1 কে যদি ধরো, তার সাথে তুমি রিলেট করতেছো V গুলাকে, তাহলে V1 এর জন্য হবে Y11,
v2 এর জন্য হবে y12। তাহলে যে কোনো পয়েন্টের কারেন্টকে যদি অন্যান্য ভোল্টেজগুলো দিয়ে রিলেট করে, তাহলে এখানে দুটো ম্যাট্রিক্স নেটওয়ার্কের গুলো কারেন্টগুলোর মধ্যে রিলেট করার জন্য। একটা ম্যাট্রিক্স হচ্ছে ইম্পিডেন্স ম্যাট্রিক্স, যেখানে ইনপুটগুলো হচ্ছে কারেন্ট, আউটপুটগুলো হলো ভোল্টেজ। আরেকটা হচ্ছে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, যেখানে ইনপুট হচ্ছে ভোল্টেজ, আউটপুটগুলো কারেন্ট। আচ্ছা, তারপরে এটা এইটাই যে রিলেশন, এগুলাকে তোমার ম্যাট্রিক্স হিসেবে দেখানো যায়, আবার এরকম সুন্দর ইকুয়েশন দিয়েও দেখানো যায়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাকে বোঝার জন্য লাগবে, সেটা হচ্ছে দাঁড়া এটা বড় করে অ্যানোটেট উঠে যাবে। তোমাদের কুইজের কোনো সমস্যা থাকলে আমি দিন দেখবো, আজকে এটা দেখি আগানো যায় কতদূর। আচ্ছা, যেমন যে রিলেশনটা যে জেড আই জে, তাহলে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সের কোনো একটা এলিমেন্ট যদি তুমি বের করো জেড আই জে, তাহলে তখন হিসাব হবে আই ডিভাইডেড বাই আই প্রোভাইডেড আই কে যেখানে কে হচ্ছে নট ইজ ইকুয়াল টু জে। বলো কি বুঝলা? এখানে তুমি ক্যারেক্টার গুলো কে কে আই এবং জে বের করতে চাচ্ছ, তাহলে তখন কি আইও ওয়ান জেডও ওয়ান, তখন হিসাবটা কি হবে? এটা ভি ওয়ান হবে, এটা আই ওয়ান হবে। তখন অন্যান্য আই টু আই থ্রি আই ফোর এরা সবাই জিরো হবে। ঠিক আছে, তার মানে অন্যান্য সেকেন্ড নোড থেকে এন নোড পর্যন্ত সব নোডের কারেন্ট যদি জিরো হয়, তখন ভি ওয়ান আর আই ওয়ান যদি তুমি মেজার করো, তাদের মধ্যে যে রেশিওটা পাবা দ্যাট ইজ জেড ওয়ান ওয়ান। সিমিলারলি তুমি যদি যদি জেড থ্রি ওয়ান বের করতে চাও, তখন হিসাব কি হবে? উপরেরটা হবে ভি থ্রি আর নিচেরটা হবে জে। ঠিক আছে, তাহলে জে ইজ ইকুয়াল টু হচ্ছে আই থ্রি, না সরি জেড ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে তখন তুমি জেড থ্রি ওয়ান বের করতে চাইলে ভোল্টেজ থ্রিটা বের করবা, কিন্তু কারেন্টটা হবে কিন্তু আই ওয়ানের, প্রোভাইডেড আই টু আই থ্রি আই ফোর মানে আই টু থেকে আই এন পর্যন্ত সবগুলা কারেন্ট জিরো হবে, কারণ এখানে বলা হয়েছে কে নট ইজ ইকুয়াল টু জে। তাহলে কেটা কোনটা? কেটা হলো এই যে কোন জায়গায় কি জানি কে আই কে, ওই যে আই কে মানে আই কে ইজ ইকুয়াল টু জিরো, কোন কোন কারেন্ট জিরো? তাহলে কে জেটা হচ্ছে এখানে ওয়ান, তাহলে জে ছাড়া বাকি যত আছে তার মানে আই টু থেকে আই এন পর্যন্ত সবাই তখন জিরো হয়ে যাবে। এইভাবে তোমার অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সকে ডিফাইন করব, এবং সেখানে প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে আসবে সেটা তোমার এই রিলেশনটা দিয়ে বের করা যাবে। তো এখানে মূল জিনিস হচ্ছে এটাই, ম্যাট্রিক্সটা কি এবং কোন জিনিসগুলো দিয়ে আমরা ইম্পিডেন্স গুলা বের করতে পারবো। আচ্ছা, এরপরে যে স্লাইডটা, সেখানে একটা প্রবলেম আছে, এভলিউশন অফ ইম্পিডেন্স ম্যাট্রিক্স, এটা বের করেছে। প্রবলেমটাতে যাব। আচ্ছা, তার আগে তোমাদের একটা জিনিস বলে নি, তোমাদের কুইজ টুর সিলেবাসটা বলে নি আর রোল কলটা করে নি। কুইজ থ্রির সিলেবাস তাহলে হচ্ছে ওয়েব গাইড এই ইয়া পর্যন্ত, স্ট্রিপ লাইন মাইক্রোস্ট্রিপ কোপ্ল্যানার ওয়েব গাইড পর্যন্ত। ওয়েব গাইডের শুরু থেকে কোপ্ল্যানার ওয়েব গাইড পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সব, মানে ইয়াটা নাই, নেটওয়ার্কটা বাদ দিচ্ছি, এর আগ পর্যন্ত। কাজে আমি এখন এটা বলে দিলাম, রোল কলটা তাহলে করে নিই। তোমরা কুইজটা কবে দিবা আমাকে বললো, রোল কলটার পরে বললো। আচ্ছা আচ্ছা, রোল নাম্বার 1 13 স্যার 13 স্যার। 28 28 নাই, 37 39 45 50। প্রেজেন্ট স্যার। কোনটা 45 না 50? 50 স্যার। আচ্ছা,
আচ্ছা, তারপরে হচ্ছে 53, 60, 67, 73, 90, Yes, sir. 94, Present, sir. 95, Yes, sir. 97, Yes, sir. 106, 114, Present, sir. 119, Yes, sir. 125, Yes, sir. 131, 130, 41, 150, Yes, sir. 52, Present, sir. 60, 177, Present, sir. 180, Present, sir. 184, 185, Yes, sir. 186, 192, 199, Present, sir. আচ্ছা 205, Yes, sir. 208, Yes, sir. ওকে দাঁড়াও। তারপরে মোস্তফা মহসিন, ফিরোজ, দীপ শাহরিয়ার, বাইজিৎ, রোল নাম্বার 3, ইন্দ্রজিৎ, Yes, sir. মাইনুল, Yes, sir. 123, সিফাত, রাশেদ শাহরিয়ার, Yes, sir. ইমামুল হক, Present, sir. 204, ঐশী বড়ুয়া। Present, sir. আর কেউ আছো? আচ্ছা নাই। স্যার এখানে আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার কুইজ 2 নিয়ে স্যার একটা জিজ্ঞাসা ছিল স্যার। কুইজ 2টা একটু পরে আগামী দিন করব, মঙ্গলবার। আহ, কুইজ 2 খাতা নিয়ে যে কোনো সমস্যা থাকে এটা আগামী মঙ্গলবার ক্লাসে ডিসকাস করব। আর থ্যাংক ইউ। এন্ড কুইজ 3টা কবে দিবা বলো? আমি তো বললাম ওয়েব গাইড আজকে এই কো প্ল্যানার ওয়েব গাইড পর্যন্ত শুরু থেকে। স্যার পরের ক্লাসে বলি আমরা। পরের কাছে বলো। কুইজের টপিকস হবে শর্ট কোয়েশ্চেন এন্ড অঙ্ক। অঙ্ক করার জন্য গুপ্তার বই আর যে স্ট্রিপ প্ল্যানের একটা অঙ্ক দিলাম আজকে এক্সাম্পল, এই টাইপের অঙ্ক। এই দুই ধরনের জিনিস থাকবে। ওয়েব গাইডের এই গুপ্তার বইয়ের 10-12টা অঙ্ক আছে, প্র্যাকটিস করবা। আর ইয়ার থেকে করবা। Sir, roll 141 এসেছি, sir. আসছে আলহামদুলিল্লাহ। স্যার ছিলাম স্যার, তো কি হইছে? মানে স্যার আপনি চলে গেছেন তো তখন ইমিডিয়েটলি কল দিতে পারিনি। কোথায় চলে গেছে? আমি তো এখানেই বসা। না মানে স্যার আপনি অন্য রোলে চলে যাচ্ছিলেন স্যার, সেজন্য। রোলে চলে যাচ্ছিলাম, তো বলবা না? আচ্ছা, তো এখন এটা হচ্ছে তোমার একটা অঙ্ক। এই অঙ্কটা যদি একটু দেখি, ইম্পিডেন্স ম্যাট্রিক্সের অঙ্ক। ফাইন্ড দ্য জেড প্যারামিটারস অফ এ টু পোর্ট নেটওয়ার্ক, টু পোর্ট টি নেটওয়ার্ক। এই ছবিতে দেখানো হয়েছে। এখানে 3টা ইম্পিডেন্স দেওয়া আছে, জেড এ, জেড বি, জেড সি। এটা হচ্ছে পোর্ট 1, এটা হচ্ছে পোর্ট 2। এখন বলছে যেটা টু পোর্ট নেটওয়ার্কের জেড বের করো। এখন জেড প্যারামিটারস মানে টু পোর্ট নেটওয়ার্ক যদি হয় তার মানে কি দুইটা নোড, তাই তো? দুইটা নোড মানে কি, তোমার এখানে একটা নোড, এখানে একটা নোড। এই নোডেও তোমার V1 আছে, I1 আছে, দ্বিতীয় নোডেও V2 আছে, I2 আছে। তাহলে এখন অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স যদি বের করতে চাও তাহলে তোমার V1 বাই I1 এর এখান থেকে তোমার Z1 1 আসবে, ঠিক আছে? তারপর V2 বাই ওখান থেকে আসবে তোমার Z1 2, আর I2 সাথে রিলেশনগুলো যদি থাকে সেখান থেকে আসবে Z2 1 এবং Z2 2। সিম্পল ভাবে এটা বলে দিলাম। এই চারটাই কিন্তু Z এর প্যারামিটার থাকবে, তখন আর n সংখ্যক যাবে না। তো প্রথমটা হচ্ছে Z11 is equal to V1 by I1 provided I2 হলো 0। এখন তোমার এটা হচ্ছে নোড 1, এটা হচ্ছে নোড 2। তো I2 কোথায় হবে? I2 এখানে হবে। I2 এ যদি 0 হয় তার মানে এটা ওপেন সার্কিট থাকছে। ইন দ্যাট কেস দিস কারেন্ট উইল বি 0। তাহলে তার মানে আমার পুরো সার্কিটটা হচ্ছে এতটুকু। তাহলে Z1 বের করতে হলে কি করতে হবে? এই যে বলছে Z1 মানে V1 by I1। এখন V1 by I1, I2 is equal to 0। তাহলে তোমার এই অংশ তো নাই, এটা ওপেন। তো কাজে এই ইম্পিডেন্সটা আর এই ইম্পিডেন্সটা এই দুজনেই কাউন্ট হবে। তাহলে তখন জেড এ থাকবে এবং জেড সি থাকবে। এই দুটো দিয়ে আমরা Z1 মানটাকে বের করতে পারবো। তারপরে আরেকটা বলছে Z12।
তখন কি করতে হবে বলছিলাম, Z12 জন্য লাগবে V1 ডিভাইডেড বাই I2। I2 হতে হবে, কিন্তু তখন I1টা 0 হতে হবে, মানে এখানকার কারেন্টটা 0। এখানকার কারেন্টটা 0 হলে তোমার সার্কিট থাকছে একটু, কিন্তু ভোল্টেজ আবার এখানকার ধরছে V1। ঠিক আছে, তাহলে আমরা এই দিক থেকে কাজ শুরু করব, ডান দিক থেকে অ্যানালাইসিস শুরু। এখানে V2 ভোল্টেজ ছিল, এখানকার কারেন্ট ছিল I2, তাহলে V2 বাই I2 করলে আমরা একটা ইম্পিডেন্স পাবো। তো সেখানে বলছে যে তার জেডসি পরিমাণ অংশ, এই জায়গাটা তো ওপেন তখন, তার মানে তখন I2 তো নাই, সরি I1 তো 0, তার মানে এই জায়গাটা ওপেন, তার মানে এই অংশটা নাই, তার মানে এখানে আছে। তাহলে ভোল্টেজটা তোমার হিসাব করতে যদি চাও যে V1, তাহলে এখানকার ভোল্টেজ হিসাব করতে হবে। তাহলে এখানকার ভোল্টেজ দিয়ে এই সার্কিটটা চিন্তা করবো, এখানকার সার্কিটের মধ্যে এই ভোল্টেজটা এটার মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তাহলে এখানকার ভোল্টেজটার সাথে তুমি এই ডিভাইডেড বাই I2 তো থাকবে, বিকজ অফ দ্য ফর্মুলা V2 বাই I2। আর V1 ভোল্টেজটা পাওয়ার জন্য তোমাকে বের করতে হবে V2 কত অংশ V1 এ যাচ্ছে। তাহলে এখানে এটা যদি হিসাব করো, তাহলে পুরো অংশটা হচ্ছে এটা, তার জেডসি পরিমাণ অংশ হচ্ছে V1 এ যাবে। তাহলে পুরো অংশটা যদি আমরা সার্কিট হিসাব করি, তাহলে পুরো অংশটাকে এই ইম্পিডেন্স ZB আর ZC দিয়ে ভাগ করলে একটা অংশ থাকবে, তার ZC পরিমাণ অংশটা ওখান দিয়ে যাবে। তো সেখান থেকে আমরা এই তোমার Z12 বের করতে পারবো। তো দ্যাট উইল বি কি হবে, যে উপরে ZC নিচে ZB প্লাস ZC, কিন্তু সেটার মান কেন ZC হলো সেটা তোমরা বলো। যে V2 বাই I2 যদি হিসাব করো, V2 বাই I2 হিসাব করো, তাহলে তো সেখান থেকে পাবা ZB, মানে V2 বাই I2 করলে কিন্তু ZB প্লাস ZC আসে, কাজে ওই ZB আর ZC এর সাথে কাটাকাটি চলে যাবে, গিয়ে শুধুমাত্র ZC থাকবে। এই অংশটার থেকে ভ্যালুটা হবে ZB প্লাস ZC, কিন্তু এই অংশটা কিন্তু পুরোটা আসতেছে না। এই অংশটা V1 কে আনার জন্য আমরা এই অংশটা আনতেছি প্রথমে, আর I2 তো বাই ডিফল্ট ফর্মুলা হিসেবে আসতেছে। এটা গেল একটা অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সের অঙ্ক। আর এরপরে Z22 Z12 কিভাবে বের করবো একটু মাথা কাটায় বাকিটা কইরো। আচ্ছা, এরপরে আমাদের আজকে লাস্ট টপিকস যেটা 5 মিনিটে বলে দিই, যেটা তোমাদের ল্যাবে লাগতেছে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ক্যাটারিং ম্যাট্রিক্স। স্ক্যাটারিং ম্যাট্রিক্সটা তোমার হচ্ছে যে কোনো নোডে তোমার দুইটা ভোল্টেজ থাকতেছে, একটা হচ্ছে V1 মাইনাস আর একটা হচ্ছে V1 প্লাস, বা V2 মাইনাস V2 প্লাস। তো আমরা কি জানি, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট মানে হলো আসলে V মাইনাস ডিভাইডেড বাই V প্লাস। তাহলে ওই পয়েন্টে রিফ্লেকশন কোএফিশিয়েন্টটাকে আমরা বলতে পারি, যদি রো দিয়ে বলতাম, তাহলে রো 1 যদি হিসাব করতাম, তাহলে বলতাম V1 মাইনাস বাই V1 প্লাস। এখন এই রো 1টাই হচ্ছে তোমার S ম্যাট্রিক্সের প্যারামিটার, S11। The scattering matrix is defined in relation to this incident and reflected voltage waves. সেটাকে তোমার এই যে V1, V2, Vn সবগুলোর মাইনাস, এবং এখানে হচ্ছে V1 প্লাস V2 প্লাস, ইনপুট মানে ফরওয়ার্ড ওয়েভগুলো হচ্ছে সব ইনপুট, রিফ্লেক্টেড ওয়েভগুলো সব হচ্ছে আউটপুট। তাহলে ভাগ করলে তো তোমরা জানো যে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট আসতো, সেই প্যারামিটারগুলোই হচ্ছে S ম্যাট্রিক্সের প্যারামিটারগুলো, S11। এটাকে যদি আমরা একটু বড় করি, বড় করার যদি সুযোগ পাই, হ্যাঁ এখানে দেখো, হ্যাঁ যে V1 মাইনাস, তাহলে তোমার V1 মাইনাসের ভ্যালুটা হবে S11 ইন্টু V1 প্লাস, তারপর S12 ইন্টু V2 প্লাস। ঠিক আছে, তার মানে সবগুলা প্লাস গুলা হলো ইনপুট আর মাইনাস গুলো হলো আউটপুট। মাইনাস গুলো হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ প্রতি নোডে, আর প্লাস গুলো হচ্ছে ওই নোডেরই বা অন্য নোডের ফরওয়ার্ড ওয়েভ। এইভাবে পাচ্ছি। তো একটু আগে যেমন বের করলাম যে Z1 আর S1 কিভাবে পাবো, এখানে S1 এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে SIJ, এগুলা কিন্তু পোজারের বইতে সব আছে। SIJ is equal to V1 minus, sorry VI minus VJ। আগের বার ছিল কি ভোল্টেজ বাই কারেন্ট, কিন্তু একজন মাইনাস আর একজন প্লাস।
যেখানে ভিকে বাকি প্লাসগুলা সব জিরো, ভিকে প্লাসগুলা সব জিরো, মানে কে নট ইজ ইকুয়াল টু জে। তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি যদি S11 বের করতে চাও তাহলে তোমার লাগবে কি, আই থেকে V1 থাকবে, V1 মাইনাস হবে, 1 বের করা মানে এটা 1 হয়ে যাবে, 1 প্লাস হয়ে যাবে। তার মানে নোড 1 এরই রিফ্লেকশন কোএফিশিয়েন্ট বের করতেছে, কিন্তু তখন কি হবে, ভি কে প্লাস গুলা জিরো হয়ে যাবে। তার মানে কে গুলা কি, আবার কে হচ্ছে 1 হবে না, 1 ছাড়া বাকি যারা আছে, তার মানে V2 প্লাস 0 থেকে এই পর্যন্ত যারা যারা আছে সবগুলাই Vn প্লাস পর্যন্ত সবগুলা জিরো হয়ে যাবে। তার মানে ইনি জিরো, এখান থেকে জিরো, এখান থেকে সবগুলা জিরো, শুধুমাত্র V1 প্লাসটা আছে। তাহলে আমরা S11 হিসাব করতে পারবো। সিমিলারলি যদি আমাকে বলো যে S12 বের করেন, তাহলে এটা হবে V2 প্লাস, তখন হচ্ছে V3 প্লাস থেকে Vn প্লাস পর্যন্ত সব এবং V1 প্লাস এরা জিরো হয়ে যাবে। তাহলে আমরা যদি S12 বের করতে চাই, তাহলে তখন এটা বের করতে চাই, তখন V1 প্লাসটা জিরো হয়ে যাবে, এটা জিরো, এটা থাকবে না, Vn প্লাস জিরো হয়ে যাবে, সবগুলো জিরো থাকবে, শুধুমাত্র V2 প্লাসের ভ্যালু থাকবে। এটা রিলেটেড এই এস ম্যাট্রিক্সের কাজটা আজকে শেষ করা গেল না, কারণ টাইম শর্ট। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, আর নেক্সট ক্লাসে এটা নিয়েও যাবে, আর অন্যান্য সামনে আগাবো। প্লাস যেটা হবে সেটা হচ্ছে কুইজ ট্যুর খাতা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে ওইটা নিয়ে ডিসকাস করা যাবে, এবং ইয়েটা হবে আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার রোল কলটা 106 স্যার, ওয়াশরুমে গেছিলাম তো। আর কত অসুবিধা Sir, 192.